হচ্ছে। কনের ছোট বোনের মুখ থেকে খবরটি শুনতে পেয়ে ওঠানে থাকা বরযাত্রীর সুরগুল তুলে দিল। বিয়ে বাড়ি মুহূর্তেই পরিণত হলো রম্য বাড়িতে। আশেপাশের মানুষগুলো চেঁচিয়ে শুরু করে দিয়েছে। এর শরীর কাঁপছে। কিছু সময় পূর্বেও বোনকে সে ঘরে দেখেছি। এর মধ্যে কোথায় চলে গেল? দুঃখে তার কান্না পাচ্ছে। তার মা বলেছিল বোনের সাথে থাকতে, কিন্তু সে তো থাকেনি। ইতিমধ্যেই বরের বাড়ির লোকজন হুঙ্কার তুলে দিয়েছেন। সে ভয় পাচ্ছে। পরিবেশ কেমন ভয়াবহ হয়ে উঠেছে। ও ছুট লাগালো সোজা বাড়ির মেন ফটক বরাবর। বিশাল মাঠ, শস্য ক্ষেত পেরিয়ে ছুটতে লাগলো। এদিকে তার দুটো চোখ নোনা জলের ফোঁড়াক নামিয়েছে। ও চিৎকার করে ডাকতে লাগলো, আপু, আপুরে, কোথায় তুই? কোনো সাড়া এলো না। তে পাগলের মতো চারপাশ ছোটাছুটি করলো। এই বিয়েটা না হলে বাবা মা মুখ দেখাতে পারবেন না। নিজেকে অপরাধী মনে হচ্ছে তার। ও আবার কাঁদতে লাগলো। এক পর্যায়ে মাটিতে বসে পড়লো। তখন একটি পুরুষশালীর কণ্ঠ ভেসে এলো। এখন আফসোস হচ্ছে, তাই না? কণ্ঠটি কানে আসতে কান্না থামালোতে চোখ না মুছে তাকালো পুরুষটির পানে। নীল রঙের ব্লেজার, বলিষ্ঠ দেহ, ফর্সা ত্বকের পুরুষটির চোয়াল শক্ত। পুরুষটির বরের ভাই, চোখ দুটো রক্তিম। এর ভয় হলো। কণ্ঠটা ক্ষীণ শোনালো, আপনারা খুব খারাপ, খুব খারাপ আপনারা। কথাটি বলেই উঠে পড়ল। শ্যাম্পু দেখলো তে পুনরায় ছুটে চলেছে, এদিক সেদিক বিভ্রান্তির মতন করে। তবে পালিয়ে যাওয়া কনেকে কি এত সহজে পাওয়া যায়? বিকেল পেরিয়ে সন্ধ্যা নেমে এসেছে। এর মা জিন চিন্তিত। তার স্বামী সে কখন বেরিয়েছেন, অথচ এখনো ফিরেননি। নিশ্চয়ই মেয়েকে খুঁজে পাননি। এদিকে আত্মীয় স্বজনরা বলে বলে মুখের ফেনা তুলে ফেলেছেন। মনে হচ্ছে কান পচে যাচ্ছে। তবু প্রতিবাদ করছেন না তিনি। কোন মুখে বা প্রতিবাদ করবেন? ধীর পায়ে বাড়িতে প্রবেশ করলো তিনি। তাকে দেখতে প্রাণহীন মনে হচ্ছে। শ্যাম্পু ঘাড় ঘুরিয়ে দেখলো ওকে। চোখে মুখে বিরক্ত। তখন প্রায় এশার আজান হয়ে গেল, অথচ কনের কোনো খোঁজ পাওয়া গেল না। তে কাঁপছে। ওর হাত ধরে টেনে নিয়ে গেল শ্যাম্পু বাড়ির পেছনের দিকটায়। চেপে ধরলো দুটো হাত। ব্যথায় তের মুখ লাল হয়ে এলো। শ্যাম্পু বলল, সমস্যা কি তোমার? কেন এমন করলে? আমি না হয় খারাপ, কিন্তু আমার পরিবারের কি দোষ? কেন এমন করলে? জাংকুকের কথাই কিছুই বুঝতে পারলো না তে। তাকিয়ে রইল ফ্যালফ্যাল দৃষ্টিতে। জাংকুক রেগে বলল, আনসার মি, স্টুপিড কোথাকার। জাংকুক যেন রাগে ফুঁসছে। ওর মাথা কাজ করছে না। বিষয়টা সম্মানের। আই শোয়ার, তোমার বোনকে না পেলে তোমার বিয়ের আসরে বসিয়ে দেব। কথাটি বলে কিছুটা জোরে ধাক্কা দিল। তে পিঠ ঠেকলো প্রাচীরে। হাত লাগলো প্রকাণ্ড গাছটার সাথে। মুহূর্তেই ভেঙে গেল কাছের চুড়ি, যার টুংটাং আওয়াজ কানে এলো জাংকুকের। কিন্তু সে তাকালো না অব্দি। অথচ তাকালে দেখতে পেত কমল ফর্সা হাতটি লাল রং সেজে উঠেছে। রাত তখন 10টা। কনেকে পাওয়া গিয়েছে। তে বোনের পানে তাকিয়ে খানিক বাদে দরজা লাগিয়ে দিল। একদম কাছটা এসে বসলো। আপু, এই আপু। জিমিন দৃষ্টি ফেরালো না। তেজ যেন ভেতরে ভেতরে ধ্বংস হয়ে যাচ্ছে। সব থেকে বিস্ময়ের ছিল জিমিনকে পাওয়া গেছে গ্রামের শেষের দিকে। সে ফিরেছিল বাড়ির দিকে। যদি ফিরতেই হতো তবে পালালো কেন? এই প্রশ্নটি তাকে বিস্মিত করে যাচ্ছে। তখন দরজায় আঘাত পড়লো। বিয়ে শুরু হবে। তাকে কিছু বলতে হলো না। জিমিন নিচ থেকে উঠে দরজা খুলে চলে গেল। সবটা যেন এক আকাশ সমান বিস্ময় সৃজন করলো। বাড়ি ভরাট হয়ে আছে মেহমান। তারা যায়নি। যেন বিশ্বাস ছিল আজ বিয়েটা হবে, কিংবা তামাশা দেখার অপেক্ষা করছিল। দিন কবুল বলে জিমিনের বিয়েটা হয়ে গেল। এর মনে হলো সে ঘুমের ঘরে কোনো স্বপ্ন দেখছে, রূপকথার মতন। যেন চারপাশের অতি আশ্চর্য সব ঘটনা স্বাভাবিক বই আর কিছুই না। কনে বিদায়ের বেলায় কেউ কাঁদছে না। খুব সাদামাটা ভাবে কনে বিদায় হচ্ছে। রাতও কম হয়নি, তাই দ্রুতই হচ্ছে সব। জিমিনের সাথে তেকেও পাঠানো হবে। এই বোনের কাছাকাছি আসতে চাচ্ছে। ওর অন্তরে একরাশ প্রশ্ন জেগেছে, অথচ উত্তর খোঁজার ফুসরত নেই। একটু সুযোগ হলো বটে, তবে শেষ রক্ষাটা হলো না। জাংকুক থেকে একটানে নিয়ে এলো। আধার রাত, চারপাশ স্তব্ধ। পোকা মাকড়ের ক্ষীণ আওয়াজ শোনা যাচ্ছে। জাংকুকের স্পর্শে ওকে ভীত করে তুললো। ব্যান্ডেজ করে হাতটায় ব্যথা লাগলেও কণ্ঠটাতে কোনো শব্দ নেই। কোনো পাকনামি করবে না, নয়তো বা মাঝ রাস্তায় ফেলে দেব। তখন কেঁদেও কুল পাবে না। এবার তের রাগ হলো। এই পুরুষটি একটু বেশি করছে না আজ। ও সজোরে ধাক্কালো, তবে লাভ হলো না। বলিষ্ঠ পুরুষ নড়ল না এক চুলও, বরং লম্বা দেহটা কিছুটা বাঁকিয়ে চোখে চোখ রাখলো। চাঁদের আলোয় দৃষ্টি মিলে গেল যেন। তবে এই দৃষ্টিতে প্রেম নেই, আছে কেবল তিরস্কার।
ভাগ্য ভালো জিমিনকে পেয়েছি, নয়তো বা ভাইয়ার সাথে বিয়েটা তোমার হতো। সমস্ত শরীর জ্বলে গেল তের, ওর কণ্ঠে এবার জ্বলে এলো। বললেই হলো আমার বিয়ে কার সাথে হবে এটা আপনি ঠিক করবেন। জাঙ্কুক জবাব দিল না, প্রসঙ্গ বদলে বলল, লিসেন, আমার মাথা ব্যথা করছে, নো বক বক, বাসায় যাচ্ছ অতিথি হয়ে, খারাপ হতে বাধ্য করো না। কথাটা শেষ করে এগোলো জাঙ্কুক, এলো গাড়ির কাছে। জিমিন গাড়িতে উঠে বসেছে, বাকি গাড়িগুলো পূর্ণ, একটা সিটও দেখা যাচ্ছে না। অসহ্য নয়নে তের পানে তাকালো জাঙ্কুক। মেয়েটার কান্না পেল, পুরুষটির দৃষ্টি অবাজ্ঞা, অথচ এতটা পথ এই লোকটার সাথে যেতে হবে, 4 ঘন্টার পথ। এত সময় পাশাপাশি থেকেও দুটো মানুষের মধ্যে কোনো বাক্য বিনিময় হলো না। বাসায় পৌঁছানোর পর দেখা গেল গাড়ির জানালার মাথা রেখে ঘুমিয়ে পড়েছে তে, ক্লান্তি তার মুখশ্রী জুড়ে। জাঙ্কুক ওকে ডাকলো না, সোজা বোতলে থাকা পানি ঢেলে দিল, লাফিয়ে উঠল তে। ফলস্বরূপ মাথা ঠেকলো গাড়ির সাথে, ব্যথায় আর্তনাদ করে উঠল। অথচ জাঙ্কুক নামে পাষাণ পুরুষটার কোনো দয়া হলো না, বরং শক্ত করে বলল, অকাজ করে ঘুমাচ্ছ, লজ্জা হয় না? বিপরীতে ভাষাহীন হয়ে পড়ল তে। জাঙ্কুক এগিয়ে যাচ্ছে, তের রাগ হলো, তেরে এলো, তবে জাঙ্কুককে আঘাত করার পূর্বেই পা হড়কে গেল তার। এবার সত্যি কেঁদে ফেলল। সমস্ত দিন জুড়ে ভোগান্তি যাচ্ছে। জাঙ্কুক একবার ফিরে চাইল, তবে উঠালো না, বরং তার ঠোঁটের কোণ জুড়ে তাচ্ছিল্য মার্কা হাসি দেখা গেল। এদিকে ব্যথা নিয়ে পড়ে আছে অষ্টাদশী তে। আপু! ডাকটি পূর্ণ করার পূর্বেই চুল টেনে ধরল জাঙ্কুক। চারপাশে মানুষজন, আর্তনাদ করতে না পেরে তে দমে গেল। জাঙ্কুকের চোখে মুখে আক্রোশ। তে বলল, কেন বারবার এমন করছেন? আপুর সাথে কথা বলতে দিচ্ছেন না কেন? তুমি বাড়াবাড়ি করছো, এতটুকু কমন সেন্স নেই? একটু পর ওদের বাসর রাত, আর এই সময় আজে বাজে ক্র্যাকশন করতে যাচ্ছো। তে বুঝতে পারলো, তবে দমলো না। তার ভেতরকার জিজ্ঞাসাগুলো তাকে রুখতে দিল না। আপু কেন ফিরে এলো? এত কষ্ট করে যাওয়ার পর কেন ফিরে এলো? আমায় জানতেই হবে। এর মানে সত্যি কি জিমিনকে পালাতে তুমি সাহায্য করেছিলে? জাঙ্কুকের কণ্ঠটা গুমোট, পা থেমে গেল তের, বুকের ভেতরটা আর্তনাদ করে উঠল। জাঙ্কুক ওর বরাবর এসে দাঁড়িয়েছে, এবার তাকালো তের কোমর হাতের পানি, যেটা ব্যান্ডেজ করা। তবে মায়া হলো না তার, হাতটি চেপে ধরে বলল, খুব খারাপ করলে, রাগটা আমার সাথে, অথচ ভোগান্তি দিলে আমার পুরো পরিবারকে। তোমার এই সুন্দর জীবনটা এবার তছনছ হবার পালা। বি রেডি ফর মাই টর্চার বেবি গার্ল। শান্ত পরিবেশ, তের চোখ থেকে এক বিন্দু অস্ত্র গড়িয়ে পড়ল। জাঙ্কুকের ব্যবহার তাকে কষ্ট দিচ্ছে, পুরুষটি সর্বদাই ওকে কষ্ট দেয়। নিষ্ঠুর লোক। একটা ধাক্কা দিয়ে চলে এলো তে, এসে দেখলো জিমিনকে ঘরে পাঠানো হয়েছে। চারপাশে হাসির ঠাট্টা চলছে। এদেরকে দেখে বোঝার উপায় নেই এদের বাড়ির বউ পালিয়ে গিয়েছিল। মনে হচ্ছে সব কেমন স্বাভাবিক। এসব বুঝতে পারছে না তে। রাত 2টো বাজে। তে চোখের জলটুকু মুছে নিল। ওর থাকার জন্য আলাদা রুম দেওয়া হয়েছে, তবে সমস্যাটি হচ্ছে একা থাকার অভ্যাস নেই। সর্বদা বোনের সাথেই ঘুমিয়েছিল, তাই অস্বস্তি হচ্ছে। কিছু সময় পর জাঙ্কুকে দেখা গেল, পুরুষটি পরিবর্তন করে এসেছে, শরীরে নতুন পারফিউম দেওয়া। নজর ঘুরিয়ে নিল তে। জাঙ্কুক এসে সুগাকে জড়িয়ে ধরল। সুগা নিচেও মৃদু হেসে আলিঙ্গন করল। বেস্ট অফ লাক ব্রো। থ্যাংক ইউ চ্যাম্পিয়ন। দুজনের কথোপকথনের মাঝে থেকে দেখতে পেল সুগা, কাছে এসে বলল, আপু কোনো সমস্যা? তাই কিছু বলতে চাচ্ছিল, তবে প্রতিমধ্যে ঝামেলা তৈরি করলো জাঙ্কুক। কি সমস্যা হবে? সমস্যা থাকলেও আমি দেখে নেব, তুই যা। সুগাকে পাঠিয়ে দেওয়া হলো। তে বিরক্ত নিয়ে বলল, আমি একা ঘুমাতে পারি না, আপু সব সময় পাশে থাকে। জাঙ্কুক যেন মজা পেল, ট্রাউজারের পকেটে হাত রেখে বলল, তো এখন কি বলতে চাচ্ছ? আমি পাশে গিয়ে ঘুমাবো? কথাটি বলেই দুষ্টু হাসলো। তে বোকার মতো তাকিয়ে রইল। জাঙ্কুক এগিয়ে এসে তের ঠোঁটে স্লাইড করতে করতে বলল, যাও এখন। আই উইশ সদ্য বিবাহিত বোনের প্রথম রাতের প্রাইভেসি ব্রেক করবে না। অপমানে গা জ্বলে গেল তের। লম্বাটে পুরুষটির বুকে সজোরে ধাক্কালো, কিন্তু লাভ হলো না ঠিকই, তবে এতে শান্তি মিলল। শুনেন মিস্টার জিওন জাঙ্কুক, আপনি আমার দেখা সব থেকে বাজে পুরুষ। জাঙ্কুক হাসলো, তার মাঝে খারাপ লাগা নেই, বরং নিচু হয়ে চোখে চোখ রাখলো। আই নো বেবি গার্ল, এন্ড ইউ নো হোয়াট, তুমি পৃথিবীর সব থেকে নিষ্ঠুর মেয়ে।
সমস্ত রাত এপাশ ওপাশ করে পেরিয়ে গেল তের। নিষ্ঠুর মেয়ে কথাটি ওর হজম হলো না, বরং ওর বলতে ইচ্ছে হলো, আপনি পৃথিবীর সব থেকে নিষ্ঠুর পুরুষ, যে আমায় শেষ করে দিয়েছেন। সকাল 10টা বাজলেও ঘুম ভাঙল না তের। ওর চোখ লেগেছিল শেষ রাতে। তাছাড়া গতদিন বড় চাপ গিয়েছে, তাই শরীর বিশ্রাম চাইছে। তের ঘুম ছুটল গানের আওয়াজে। চারপাশ থেকে জোরে গানের আওয়াজ হচ্ছে। বিরক্ত অনিচ্ছা নিয়ে উঠল ও। হাই তুলে এলো বারান্দায়। তখন নজরে পড়ল বলিষ্ঠ দেহের পুরুষটিকে। তের চোখ যেন থমকে গিয়েছে। কোথাও একটা মায়া কাজ করছে। এককালে বড় আরাধ্য ছিল কিনা ভাবতে রুম থেকে বের হতেই চা এগিয়ে দিল সানা। তে একগাল হেসে চা কাপে চুমুক দিয়ে বলল, শরীর ক্লান্ত ছিল তাই লেট হলো। সমস্যা নেই, এখনো তো বর বই ওঠেনি। কথাটি বলেই হাসলো সানা। তেও অপ্রস্তুত হাসলো, তবে ওর ভেতরটা হাসছে না। মনের প্রশ্নগুলো পুরোটাই জেগে উঠেছে। দুজন কথা বলতে বলতে বাগানে এলো। পুরো বাগান ফুল দিয়ে সাজানো হয়েছে। পরিবেশে ভেসে বেড়াচ্ছে মিষ্টি গ্রান, সেই সাথে মৃদু মন্দ হাওয়া। সুন্দর একটা পরিবেশ, অথচ তের জন্য সুন্দর হলো না। ওটা হতে যেন এসে ভিজিয়ে দিল ওকে। বিষয়টা এত দ্রুত ঘটলো যে বোঝার অবধি পেল না। সমস্ত শরীর ভিজে একাকার। সানা চেঁচিয়ে উঠল, হায় আল্লাহ, জাঙ্কুক এটা কি করলি? জাঙ্কুক ঘাড় ঘুরিয়ে তাকালো। তার মুখশ্রীতে বিশেষ কোনো আবরণ নেই, সবটা যেন স্বাভাবিক। আমি কেমন করে জানবো এখানেও দাঁড়িয়ে? আশ্চর্য, দেখে চলে না কেন? ব্রেনের সাথে চোখটাও নেই নাকি? তে ফুঁসে উঠল, কি বললেন? এ কি, এদিকে কানে কালাও। রাগে আক্রোশে কান্না পেল তের। সানা ওদের দুজনের মাঝে এসে বলল, অনেক হয়েছে, থাম তোরা, আমি তোয়ালে নিয়ে আসি। সানা চলে গেল। জাঙ্কুক পুনরায় পানি দিয়ে ভিজিয়ে দিল তেকে। তে নিজের রাগ সামলাতে ব্যর্থ হয়ে তেড়ে গেল। পানির পাইপ ফেলে জাঙ্কুকও ছুটতে লাগলো। দুজন ছুটছে তো ছুটছে, নিজেদের অবস্থান যেন ভুলে বসেছে। বাগান পেরিয়ে ওরা পোলের দিকে চলে এলো। তের খুব মজা লাগছে, অন্যরকম অনুভূতি হচ্ছে। ও ছুটতে ছুটতে নিজের কন্ট্রোল হারিয়ে ফেললো, পড়লো সুইমিং পুলে। আচমকা হয় বেশ কিছুটা পানিও খেতে হলো, কিন্তু জাঙ্কুক সেভাবেই দাঁড়িয়ে আছে। এর এবার সবটা মনে পড়লো। জাঙ্কুক তার শত্রু, নিষ্ঠুর পুরুষ। একটা মন খারাপ ছড়িয়ে পড়লো চারপাশে। উপরে ওঠার চেষ্টা করেও ব্যর্থ হলো। ওর নাকাল হওয়া দেখে মজা পাচ্ছে জাঙ্কুক। এরই সাথে ভাবছে মেয়েটার আক্রোশ। একবারও মুখ ফুটে বলছে না সাহায্যের কথা। জাঙ্কুক হতাশার শ্বাস ফেললো, হাত বাড়িয়ে দিল। তে তখন ফেল ফেল করে তাকিয়ে, উঠে আসো। প্রয়োজন নেই। কথাটি শেষ করে তে পুনরায় ওঠার চেষ্টা করল, তবে পারল না। সে মাঝামাঝি উচ্চতার একজন মেয়ে, আর পুলটির গভীরতা অনেক বেশি। একা উঠে আসা ওর জন্য অসম্ভব। জাঙ্কুকের মুখশ্রী ক্রমে গম্ভীর হলো। ধপাস করে পানিতে ঝাঁপিয়ে পড়ল। ডুব দিয়ে তের নিকটে এলো। কোনো ধরনের অসভ্যতামি করবেন না। জাঙ্কুক থেকে পাত্তা দিল না, বরং কোমর চেপে উপরে উঠিয়ে দিল। তারপর নিচেও উঠে এলো। পুরো সময়টাই তে মৌন রইল। জাঙ্কুক চুলের পানিটুকু হাতের সাহায্য ফেলে দিয়ে বলল, বেবি গার্ল, আই প্রমিস, তোমাকে ভেঙে গুড়িয়ে দেব আমি। অসহ্য অনুভূতিতে ছেয়ে যাবে তোমার শহর। তে আর কিছু বলল না, রাগে দুঃখে মন খারাপ করে চলে এলো। রুমে ফিরে শাওয়ার নিয়ে একেবারে তৈরি হয়ে বের হলো। আহামরি কোনো সাজগোজ নেই, খুবই সাধারণ তবে সুন্দর। সানা বেশ গর্জিয়াস মেকআপ করেছে। ও বলল বিউটিশিয়ানের থেকে একটু মেকআপ করে নিতে, তবে তে নাকচ করলো। সেই রইল ও দূরে দাঁড়িয়ে থাকা পুরুষটির পানি। অফ হোয়াইট রঙের ব্লেজার, অতিরিক্ত সুন্দর লাগছে জাঙ্কুককে। রংটি যেন তাকে অলিঙ্গন করে আছে। আপু, তোর কি হয়েছে? তুই পালিয়ে কেন গিয়েছিলি? এমন না সুগা ভাইয়াকে তোর অপছন্দ। অনেক দিন ধরে একে অপরকে পছন্দ করিস, অথচ পালিয়ে গেলি বিয়ের দিন। পালিয়ে যাওয়ার পর ফিরেই বা কেন এলি? টানা প্রশ্ন করলো তে। জিমিন জবাবহীন। বোনের বাহু টেনে ধরলো তে। ওর মনের মাঝে থাকা প্রশ্নগুলো হুঙ্কার তুললো। বল, কেন এমনটা করলি? জিমিন বোনের পানে তাকালো। গুমোট হয়ে আছে ওর অনুভূতি। হয়তো কিছু বলতে চাইছে, তবে অগাধ কারণে কণ্ঠটা স্থির হয়ে আছে। এখনো বসে আছো? জাঙ্কুক রুমে প্রবেশ করে হেসে কথাটি বলল। তের অনুভূতিগুলো হারিয়ে গিয়েছে। ছেলেটা সর্বদা ঝামেলা তৈরি করে। জিমিনের মাথাটা নত হয়ে আছে। জাঙ্কুক মৃদু সুরে শক্তভাবে বলল,
যাও, তোমার বাড়ির লোক এসে গিয়েছে, বাইরের মেয়েরা অপেক্ষা করছে। বিনা বাক্যে চলে গেল জিমিন। তারপরে তার রাগটা প্রকাশ পেল। জাংকুকের কলার চেপে ধরে বলল, আপনার সমস্যাটা কি? তোমার সমস্যাটা কি? কেন বারবার এমন করছো? সমস্যা তো আপনার। আপুর কাছে আসতে দিচ্ছেন না কেন? কি সত্যি লুকিয়ে আছে এখানে? কোনো সত্যি লুকিয়ে নেই। আছে, আলবাত আছে। বললাম তো নেই। জাংকুকের কণ্ঠটা একটু বেশি বেজে উঠেছে। ও চোখ বন্ধ করে ফেলল। নিজের রাগকে আড়াল করে তার দু বাহুতে স্পর্শ করল। মেয়েটার তখন দু চোখ ভেজা। প্লিজ ঝামেলা করবে না। আমি ঝামেলা করছি না জাংকুক, আপনি করছেন এসব। ঘৃণা হচ্ছে আমার। কথাটি শেষ করেই নিজেকে ছাড়িয়ে নিল। বেরিয়ে গেল ছলছল নয়নে। সেদিকে তাকিয়ে জাংকুক হাসলো। মনে মনে বলল, ঘৃণা তো তোমায় করা উচিত মেয়ে, নিষ্ঠুর কোথাকার। একচোট কান্না করে মেকআপ নষ্ট করে ফেলল তে। পুনরায় শাস্তি ইচ্ছে করলো না, তাই জামা বদলে নিল। একটা সাধারণ কাপড়ে বেরিয়ে এলো। আসতেই নজরে পড়লো জাংকুককে। পুরুষটিকে এক নজর দেখে নিয়ে অন্যদিকে চলল। জাংকুকও কিছু বলল না, শুধু দীর্ঘশ্বাসে ভেসে গেল বুক। পরিবারের সকলকে দেখে তার মন ভালো হয়ে গিয়েছে। রিসেপশনের পর জিমিনকে আর পাঠানো হলো না। কনের বাড়ির লোকেদের খালি হাতেই ফিরতে হবে। তে বারবার বলল যাতে জিমিনকে পাঠানো হয়, তবে কোনো কাজে দিল না। ঠিক হলো জিমিনের সাথে তেও কিছুদিন থাকবে। আরে তে এসে পড়েছো, তোমাকেই ডাকতে যাচ্ছিলাম। এখানে কি হচ্ছে আপু? আড্ডা দেবো, বারবিকিউ করা হবে। আসো আসো। তে এসে বসলো। জাংকুকের ছোট চাচাতো মেয়েদের সাথে গল্প করতে লাগলো। এটা যেন সহ্য হলো না জাংকুকের। এই এদিকে আয় তো তোরা। কোনো কাজ নেই, তবুও উল্টা পাল্টা কাজে পাঠিয়ে দিল ওদের। এবার তে একা। ছেলেটার বদ মতলব বুঝতে পারলো তে, তবুও কিছু বলল না। খানিকক্ষণ যেতেই সুগা জিমিন উপস্থিত হলো। দুজনেই চুপ করে বসে থাকেন। কয়লায় আগুন ধরিয়ে এদিকে আসে জাংকুক। সুগার সাথে হাত মিলিয়ে বলে, ব্রো তোরা এখানে কেন? সানাই তো আসতে বললো, কি যেন আয়োজন করেছিস। এটা তো সিঙ্গেল পার্টি ব্রো। তাতে কি, আমরাও জয়েন হব। আচ্ছা তাহলে কাজ করতে হবে। ওকে রাজি। এদেরও কাজে পাঠিয়ে দিল জাংকুক। এই চোখ ছোট ছোট করে ফেললো। এই যে মিস্টার। থামলো জাংকুক। তে উঠে এসে ওর বরাবর দাঁড়ালো। সবাইকে আমার কাছ থেকে সরিয়ে নিচ্ছেন তাই না? ভাবলেশীন ভাবে উত্তর এলো। ছেলেটার এই স্বীকারোক্তি মানতে হচ্ছে তীর। ও নাক ফুলিয়ে বলল, সবাইকেই সরিয়ে নিলেন, এখন আমি আপনার পেছন পেছন ঘুরঘুর করব, দেখি কি করতে পারেন। সত্যি তেমনটা হলো। জাংকুক যেখানে যেখানে যাচ্ছে তেও সেখানে যাচ্ছে। যেভাবে অঙ্গভঙ্গি করছে ঠিক তেমনটাই করছে। সাধারণভাবে বিষয়টা বিরক্ত করে তুলল জাংকুককে। ও এগিয়ে এসে তের চুল টেনে ধরল। আর একবার এমনটা করলে একদম পানিতে ফেলে দেব। আমি সাঁতার জানি। আচ্ছা ফেলি তবে। এই না। কথাটি বলেই ধাক্কালো তে, কিন্তু জাংকুক ছাড়লো না, বরং কিছুটা কাছে টেনে নিল। আর উত্তপ্ত নিঃশ্বাস তার মুখের উপর পড়তে শুরু করেছে। তার ঠোঁট জোড়া অদ্ভুত ভাবে কাঁপছে। তা দেখে জাংকুক তার নিজের ঠোঁটটা তার ঠোঁটের কাছে নিয়ে এলো, কিন্তু অনাকাঙ্ক্ষিত কিছু ঘটার পূর্বে তে আটকে দিল। জাংকুকও অপ্রস্তুত বোধ করলো। ছোট করে জানালো, সরি। দেখতে দেখতে 5 দিন হয়ে গেল। ফিরে যাওয়ার সময় হয়েছে। তে একটা দীর্ঘশ্বাস ফেলে নিচে নেমে এলো। বাড়ির সকলেই সেখানে উপস্থিত। তে গিয়ে জিমিনকে জড়িয়ে ধরল। পরপরই সবার কাছ থেকে বিদায় জানালো। জাংকুক আর চোখে দেখলো সব। তে অন্যদিকে ফিরে আসছে। জাংকুক ভেবেছিল কিছু বলবে, তবে মেয়েটি যেহেতু তাকাচ্ছে না, তাই ও নিজেও আগ বাড়িয়ে কিছু বলল না। ক্লান্ত দেহটা বিছানায় এলিয়ে দিতেই দরজা নক করলো জিন। তে উঠে এসে দরজা খুলে দিল। জিন মেয়ের গালে হাত ছুঁয়ে বললেন, খেতে আয়, তোর বাবা অপেক্ষা করছেন। খিদে নেই মা। সেই কখন এসেছিস? খিদে নেই? রাত কটা বাজে দেখেছিস? অল্প একটু খা মা। তে আর কিছু বলল না। অনিচ্ছা নিয়ে জিনের সাথে খাবার খেতে চলে এলো। খাবার শেষে নামজুন বললেন, ও বাড়িতে কেমন গেল সময়? ভালো। নামজুন আর কিছু বললেন না। কিছু সময় অতিক্রম হতেই তে বলে উঠল, বাবা একটা কথা বলবে প্লিজ?
কি কথা? আপু পালিয়ে যাওয়ার পরও তোমরা এত শান্ত কেন? তোমার বোনের মাথা খারাপ হয়ে গিয়েছিল, নয়তো বা পালাবে কেন? নিজেই তো পছন্দ করেছে, তাছাড়া ঝামেলা বাড়ানোর ইচ্ছে নেই। যা হয়েছে ভালোই হয়েছে। বুঝলো না, সমস্যাটা যেন ধরাছোঁয়ার বাইরে। নামজনটের মাথায় হাত রাখলেন, যেন আশ্বাস দেওয়ার চেষ্টা। এইসব নিয়ে ভেবো না, তুমি পড়াশোনায় মনোযোগ দাও। ছোট করে উত্তর দিল। এরপর পেরিয়ে গেল 10 দিন। বেলা করে ঘুম ভাঙলো তীর। কাল থেকে আবার ভার্সিটিতে যাওয়া আসা করবে। প্রয়োজনীয় কিছু জিনিস আনা প্রয়োজন। সকালে নাস্তা করে বেরিয়ে পড়লো। সাথে নিল বান্ধবীকেও। দুজনে রিকশায় উঠে বকবক শুরু করলো। এক পর্যায়ে লিসা শুধালো, দোস্ত, এই জীবনে প্রেম না করার সিদ্ধান্তই নিয়েছিস? তেমনি। ধুর, তাহলে বিয়ে করে ফেল। চারপাশে এত সিঙ্গেল আর সিঙ্গেল ভালো লাগে না। তুই বিয়ে কর। আমি আর বিয়ে, এই কথা বললে বাসায় ঢুকতেই দেবে না। দুই বান্ধবীর গসিপের মাঝে রিকশা থেমে গেল। সামনে একটা বাইক এসে দাঁড়িয়েছে। ওরা দুজনেই বিস্মিত। তবে বিস্ময় ভাঙলো সামনে দাঁড়ানো পুরুষটিকে দেখে। ভ্রু কুঁচকে নিল। নেমে আসো, কিছু কথা আছে। আপনি এখানে কেন? দরকারে এসেছি। মামা রিকশা ঘুরান। মামা ঘুরাবেন না, তাহলে ফল ভালো হবে না। মাস্তানি করবেন নাকি? প্রয়োজন পড়লে করব। কথাটি শেষ করে লিসার দিকে তাকালো। একটু হেসে বলল, হাই আপু। হাই। তোমার বান্ধবীকে নিয়ে যাচ্ছি, তোমাকে আমার লোক বাসায় পৌঁছে দেবে। লিসা, তুই যাবি না। হাত ধরে আটকে দিল তেজ। জাঙ্কুক দাঁত কিরমির করে বলল, বেবি গার্ল, আমাকে রাগিও না। লিসাকে যেতেই হলো। জাঙ্কুক ভাড়া মিটিয়ে এক প্রকার টেনে নামালো তেকে। রেগে বলল, কোন সাহসে এমন করছেন? সেটা তোমার না জানলেও চলবে। আমি পুলিশে যাব। যাও, চলো, আমি নিয়ে যাচ্ছি। কথাটি বলে তের হাতে ঈশ্বর চাপ দিল। ব্যথায় চোখ টলমল করে উঠল তের। তোমার সাহস বেরিয়েছে, তাই না? রিলেশনে যাচ্ছ? জাঙ্কুক, লাগছে আমার। লাগুক শয়তান মেয়ে, জানে মেরে দেব। সে অধিকার আপনাকে দেইনি জাঙ্কুক। তবে কাকে দিয়েছো? ওই ছেলেটাকে, কি যেন না? হ্যাঁ, বুগাম। হ্যাঁ দিয়েছি, আরো দেব, তাতে আপনার কি? আমার অনেক কিছু। অসহ্য লাগছে, ছাড়ুন। এসব নোংরামি ভালো লাগছে না। ভদ্রলোকেরা এমনটা করে না। হাতের বাঁধন আলগা করলো জাঙ্কুক। চলে যেতে নিলে পুনরায় আটকে দিয়ে বলল, তুমি কখনোই বুঝলে না আমায়। কি বুঝবো? কিছু না, যাও, আই প্রমিস। আর কখনো আসবো না। তুমি স্বাধীন। জাঙ্কুক এগিয়ে গেল, তবে থেমে রইল তে। এই মানুষটার কোনো অধিকার নেই তাকে স্বাধীন করার কিংবা আটকে রাখার। বুগামকে কল করলো তে। কঠোর কণ্ঠে বলল, তুমি মানুষকে বলে বেড়াচ্ছ আমরা রিলেশনে আছি? তেমনটা নয়। তবে কেমন বুগাম? আমরা ভালো বন্ধু, এটাই তো কথা হয়েছিল, তাই না? আসলে আমার বন্ধুরা মজা করে তোমাকে আমার গার্লফ্রেন্ড বলে। আর এর খেসারত আমায় দিতে হয়। সরি বুগাম, আমি তোমার সাথে বন্ধুত্বটা কন্টিনিউ করতে পারবো না। শোনো, বাড়ি ভরা মেহমান। তে স্বভাবে ভীষণ চটপটে। স্কুল থেকে এসেই এত মানুষ দেখে তার হৃদয়ে প্রশ্ন জাগলো। ড্রয়িং রুম দিয়ে যাওয়ার সময় দেখতে পেল লম্বা দেহের একটি ছেলেকে। ফর্সা ত্বক, দেহের গঠন মাঝামাঝি ধরনের। ছেলেটা কেমন করে তাকালো যেন। বোঝা গেল দুষ্ট স্বভাবের। তের ভালো লাগলো না। ও ছুটে গেল রান্নাঘরে। জিন তখন রান্না বান্নায় ব্যস্ত। ও মা, বসার ঘরে এত মানুষ কেন? এসে গিয়েছিস? তারা তোর বাবার বন্ধুর পরিবার। অনেকদিন ধরেই আসবে আসবে করে আজ এলেন। কেন এলেন? কথাটি শুনে জিন ভ্রু কুঁচকে মেয়ের দিকে তাকালো। তার মেয়েটা হয়েছে বড় অদ্ভুত। এসব কি কথা? মেহমানদের প্রতি এমন মনোভাব রাখবে না। খাবারগুলো নিয়ে আমার সাথে আসো তো। ভদ্র মেয়ের মতো খাবার নিয়ে গেল তে। ডাইনিং ভরাট করে খাবার পরিবেশন করা হচ্ছে। এর পেটের ভেতরে থাকা ক্ষুধার দল চেঁচিয়ে উঠল যেন। এদিকে জিন অতিথি সেবায় ব্যস্ত, তাই মন খারাপ করে ঘরে ফিরল তে। রুমে জিমিন বসে আছে, হালকা সাজগোজ করছে। তা দেখে তে উদাস সুরে বলল, সাজছিস কেন আপু? এসে গিয়েছিস? তুইও তৈরি হয়নি কেন? কোথায় যাব? নিচে মেহমান দেখিসনি? ওদের বাসায় যাব ঘুরতে। শুনেছি বিশাল বাড়ি, তাছাড়া এলাকাও ভীষণ সুন্দর। তের
আগ্রহ পেল না। এদিকে জিমিন সাজগোজ করে বসে আছে, তে ছোট ছোট চোখ করে চেয়ে রইল। ও যেতে চাইছে না ওই দুষ্টু ছেলেটার জন্য। মুন্সিগঞ্জ থেকে টাঙ্গাইল ভীষণ দূরের রাস্তা, এতটা জার্নি করার অভ্যাস নেই তের। ও রাস্তা ভরে বমি করতে করতে গেল, এক প্রকার অসুস্থ হয়ে পড়লো যেন। কখন কিভাবে পৌঁছালো জানা নেই। চোখ মেলল যখন তখন বেশ রাত হয়ে আছে, অন্ধকার পরিবেশ। মেয়েটা ভয় পেয়ে লাফিয়ে উঠল, আশপাশ হতেই কোনো মতে দরজা খুলে বেরোলো। তারপর কোথায় যে এলো সে নিজেও জানে না। ঠান্ডা ভেজা একটি হাত ওর ছোট হাতটাকে স্পর্শ করলো, এর সমস্ত শরীর যেন কম্পন হলো। আলো জ্বলল ক্ষণিকেই, এর ভীত হওয়ার দৃষ্টি, জাঙ্কুকের দু চোখে বিস্ময়। আমার রুমে কি করছো তুমি? তে কিছুই বুঝলো না, পুরোপুরি চাইলো। দেখতে পেল ছেলেটার গায়ে শুধু তোয়ালে, উন্মুক্ত লুমস, বুকে পানি জমে আছে। কিশোরী কর্নার, হৃদয় ধূপধাপ বেড়ে গেল। আর একটু হলে কান্না করে দিত। তবে জাঙ্কুক সামনে নিয়ে বলল, অন্ধকারে চলে এসেছো, আচ্ছা ভয় পেও না। ওই দিকটাই দরজা, তারপর ডান পাশের করিডোর দিয়ে নিচে নেমে যাবে, ওইখানে সবাইকে পাবে। কিছুই বললো না, কোনো মতে পালিয়ে বাঁচলো যেন। জাঙ্কুকের ফোনটি বেজে চলেছে, তাই মনোযোগটি সরিয়ে নিল। সেবার দারুণ সময় গেল টাঙ্গাইলে। ফেরার দিনটির মন খারাপ হলো। তার কিশোরী হৃদয় একটা মানুষকে খুঁজেছিল, যার নাম জাঙ্কুক, কিন্তু মানুষটার দেখা পেল না। এরপর পেরিয়ে গেল 1 বছর। এই ক্লাস 9-এ পড়াকালীন সময় ব্যক্তিগত ফোন পেল, ফেসবুক আইডি ওপেন করল। কিছুদিন পর জাঙ্কুকের আইডিও পেয়ে গেল। 1 বছর পর সেটাকে দেখলো, ভীষণ পরিবর্তন হয়ে গেছে, দেহের বলিষ্ঠতা এসেছে। আশারই কথা, ছেলেটা এখন কলেজ শেষ করে ভার্সিটিতে পড়ছে, এখন তো পারিবারিক ব্যবসাতেও হাত লাগিয়েছে। সব মিলিয়ে দারুণ। এদিকে তেজে 1টা বছর নিদারুণ যন্ত্রণায় ভুগেছিল, সেটা কি জানে মানুষটা? পুরো রাত ছেলেটার প্রোফাইলে ঘুরঘুর করলো, ভালো লাগাটা আরো বৃদ্ধি পাচ্ছিল। চোখের তৃষ্ণা যেন মিটতে চাইছিল না। ফোনের চার্জ তখন 1%, তবুও দমছে না তে। তারপর হুট করে ফোনটা অফ হয়ে গেল, মন খারাপ হলো ওর। ফোন চার্জে দিয়ে শুয়ে পড়ল, তবে ঘুম সে তো উড়ে গেছে। ওই জাঙ্কুক নামের মানুষটার কাছে ভীষণভাবে আটকে আছে। চোখ থেকে এক ফোঁটা অস্ত্র গড়িয়ে পড়ল তের। সেই সময়টা জীবনে না এলে বোধহয় ভালো হতো। কাউকে ভালোবেসে না পাওয়ার মতো নিষ্ঠুর যন্ত্রণা সইতে হতো না। মানুষটা নিষ্ঠুর, তাকে ফিরিয়ে দিয়েছিল। অপেক্ষা করেছিল তার প্রথম ভালোবাসার অনুভূতিকে, যেই যন্ত্রণা থেকে বের হতে 1 বছরেরও বেশি সময় লেগেছে ওর। আমি আপনাকে কখনোই ক্ষমা করব না জাঙ্কুক, কখনোই না। আপনি আমার জীবনে না এলে জীবনটা অনেক বেশি সুন্দর হতো। বেশ কিছু মাস পেরিয়ে গেছে। জিমিন বেড়াতে আসার কথা, সুগা ব্যবসায়িক কাজে দেশের বাইরে, তাই জাঙ্কুক দিতে এসেছে। জিমিনকে দেখে বুকের ভেতরে থাকা সকল অনুভূতি বেরিয়ে এলো তের। জড়িয়ে ধরলো 2 হাতে। আপু, কতদিন পরে তোকে দেখছি। পাগল মেয়ে, রাস্তাতেই শুরু করে দিলি। কথার মাঝে চোখ গেল গাড়ির দিকে। চোখে সানগ্লাস পরা পুরুষটিকে দেখতে পেয়ে কোথাও একটা যন্ত্রণা অনুভব হলো। চোখ নামিয়ে নিল তেই। ভাইয়া, বাসায় আসুন। সময় নেই। এটা বললে হয় নাকি? মা রাগ করবেন। জাঙ্কুক আরো কিছু বুঝতেছিল। সেই সময়ে জিনকে দেখা গেল, তাই যেতেই হলো। কিছুটা দূরত্ব রেখে হাঁটছে তে আর জাঙ্কুক। কোনো কথা বলছে না, অথচ ভেতরে ভেতরে দুজনেই চায় কথা বলতে। তবে অভিমানের পাল্লা যে বড্ড ভারী। কথা ছিল আর কখনো তোমার সামনে আসবো না, অথচ দেখো আসতেই হলো। আসলেন কেন? আপনার গার্লফ্রেন্ডরা সব চলে গেল নাকি? বাক্যটিতে খুঁজা অনুভব করলো জাঙ্কুক। আমরা চাইলে সব ঠিক হতে পারে না। আমরা 2 পৃথিবীর মানুষ। আপনি খুব হাই প্রোফাইলের, আমি সাধারণ একজন। আপনার গার্লফ্রেন্ড হওয়ারও যোগ্যতা নেই আমার। কথাটিতে কান্না মিশে আছে, অথচ মেয়েটির চোখে এক বিন্দুও পানি নেই। এটা খুবই সাধারণ বিষয়টি। আমার গার্লফ্রেন্ড থাকাকালীন আমি তোমায় কেমন করে অ্যাকসেপ্ট করতাম। সেই সময়ে আমি অন্য একটি সম্পর্কে ছিলাম। এখন কেন চাইছেন আমরা এক হই? কারণ সময় বদলেছে। তখন তুমি সবে ক্লাস 9-এ ছিলে, আর এখন ভার্সিটিতে পড়ছো। আমাদের উভয়ের জীবনে পরিবর্তন এসেছে। একদম, আমাদের উভয়ের জীবনে পরিবর্তন এসেছে। সেই সময় আমি আপনাকে চাইতাম, এখন চাই না। কেন চাও না?
কারণ নিশ্চয়ই আমি আপনার জীবনের অপশন ছিলাম, চয়েস নয়। তুমি আবার ভুল বুঝলে। আমি সর্বদা ভুলই বুঝি জাঙ্কুক। আমি কখনো কারোর অপশন হতে চাইনি। এটি খুব দুঃখের, আপনি বুঝবেন না, পাষাণ কোথাকার। জাঙ্কুক করুণ চোখে তাকালো। মেয়েটি সহজ বিষয়টা কঠিন করে তুলছে। মৃদু শব্দ করে উঠে পড়লো তে। এই পুরুষটি তাকে দয়া করতে চায়, সে দয়া নেবে না। সব এতটাও সহজ নয়। দুদিন বাদে জিমিনকে নিতে এলো সুগা। ঠিক হলো তেও সাথে যাবে। যাওয়ার পথে ইউনমিনের দূরত্ব চোখে পড়লো তের। ও প্রশ্ন তুলল, তোরা দুজন আপসেট হয়ে আছিস? জিমিন ঘাবড়ে গেল যেন। কিছুটা লুকানোর মতন করে বলল, না, কেন বলতো? দুজনের মাঝে স্বাভাবিক ভাবটা বজায়নি। এবার সুগা বলল, তোমার বোনের সাথে ঝগড়া হয়েছে। বিস্মিত নয়নে তাকালো জিমিন। তাদের ঝগড়া হলো কখন? সে কি, ঝগড়া কেন হলো? এই যে আমি ব্যস্ত থাকি, সময় দিতে পারি না। এবার লং ছুটি পেয়েছি। কথাটি বলতেই তে হাসলো। ও শুধু চাই মন খুশি থাকুক, খুব খুশি। তের ঘুম ভাঙতেই ফ্রেশ হয়ে এসে দেখলো আয়োজনে পরিপূর্ণ পুরো বাসা। অতিথিরা ভিড় জমিয়েছে। তে কিছুই বুঝলো না। তখন ন্যান্সি ফুল নিয়ে যাচ্ছিল। তে ডেকে বলল, এই ন্যান্সি, শোনো, কোনো অনুষ্ঠান আছে বাসায়? হ্যাঁ, তুমি জানো না আজ সানা আপুকে দেখতে আসবে। ন্যান্সি চলে গেল। চুল গুছিয়ে নিয়ে সানার ঘরে এলো তে। দেখলো মেয়েটা কান্না করতে করতে তার মায়ের সাথে কথা বলছে। যা শুনে তে থমকালো। বিষয়টি বুঝতে সময় লাগলো ওর। পর মুহূর্তে বুকের মাঝ বরাবর চিনচিন ব্যথা অনুভব হলো। সানার রুম থেকে বের হতেই জাঙ্কুকের মুখোমুখি হলো। মেয়েটার বিষণ্ণতার মুখ। কি হয়েছে? তে উত্তর দিল না, বরং সরতে চাইলো। জাঙ্কুক ওর হাতটি আগলে নিল। চোখে পানি কেন? জাঙ্কুককে দু চোখ ভরে দেখে নিল তে। একটা মানুষ এতটা মিথ্যুক কি করে হয়? আমার চোখে আপনি আবারও খারাপ হয়ে গেলেন জাঙ্কুক। সর্বদা তোমার চোখে খারাপের ছিলাম। বলো কি হয়েছে? আপনাদের পরিবারের নিয়ম, একই বংশে বিয়ে করতে হবে, তাই না? বড় একটা ধাক্কা খেলো জাঙ্কুক, তবে উত্তর করলো না। তে জাঙ্কুকের কলার চেপে ধরে বলল, কথা বলেন, বলেন না কেন? আপনি তো আমায় বিয়ে করতে পারবেন না। তবে কেন, কেন বারবার আসেন আমার জীবনে? এবারও নিশ্চুপ জাঙ্কুক, তবে ভেতরটা ভীষণ ছটফট করছে। এদিকে অনবরত কাঁদছে তে। কলার ছেড়ে দিয়ে যেই না বের হবে, অমনি মনে পড়লো জিমিনের কথা। ওর সমস্ত শরীর আন্দোলিত হলো। পুরোটাই যেন ঘেটে যাচ্ছে। হৃদয়ে একটা প্রশ্ন এলো, তাহলে কেমন করে তার বোনের বিয়েটা হলো? ভাবতে ছুটলো নিজের সবটুকু জোর দিয়ে। জাঙ্কুক ওকে আটকাতে চাইলে বাধা হলো সুগা। ব্যর্থ মিশানো কণ্ঠে বলল, ওকে থামিয়ে লাভ নেই জাঙ্কুক, যা হবার তাই হচ্ছে। যেখানে জিমিন সবটা জানে সেখানে তে তো। জাঙ্কুকের দু চোখ জ্বলতে শুরু করেছে। সুগার হাতটা শক্ত করে ধরল, তারপর বলল, এখন পরিস্থিতি আরো জটিল হবে ভাইয়া। তুই দেখ, কিছু না জেনে কেমন করছে। যখন জানবে তখন তো। বাক্যটি শেষ না করে ছুটল। ততক্ষণে অনেক দূরে চলে গেছে তে। ভরা সবাই বোনকে জড়িয়ে ধরল। জিমিনের বুকটা হু হু করে উঠল। বোনের পিঠে হাত রেখে ভরসা দিল, আপু কথা আছে, প্লিজ চল। কি হয়েছে? এমন দেখাচ্ছে কেন তোকে? কেন পালিয়েছিলি তুই? জিমিন কিন্তু বিচলিত হলো না। খুব স্বাভাবিকভাবেই বলল, মনে হয়েছিল আমাদের স্ট্যাটাসের সাথে ওদের স্ট্যাটাস অনেক অমিল। এটা কোনো উত্তর হলো না। তুই আমায় মিথ্যা বলছিস, তোরা সত্যিটা আমার থেকে লুকাচ্ছিস। তে উত্তেজিত হয়ে পড়লো। ও কেমন করতে লাগলো। জাঙ্কুক খুঁজতে খুঁজতে চলে এসেছে। এর অবস্থা দেখে দৌড়ে এলো, চাপটে ধরলো তেকে। শান্ত হতে, স্পর্শ করবেন না, আপনি করেছেন সবটা, বলেন কি সমস্যা? জিমিন কিছু বলতে যেতে জাঙ্কুক ওকে আটকে দিল, ইশারায় চলে যেতে বলল। জিমিনের বুকের ভেতর তখন উত্তপ্ত। চলে যাওয়ার পূর্বে বারবার বোনকে দেখে নিল। অশ্রুসিক্ত চোখ নিয়ে বসে আছে তে। ওর ঠিক পাশটায় বসেছে জাঙ্কুক। মেয়েটির হাত ধরার ইচ্ছে হচ্ছে, অথচ ভেতর থেকে সাহস পাচ্ছে না। এমন কয়েকবার হলো, শেষমেশ সাহস পেল, খপ করে ধরে ফেললো হাতটি। কিন্তু তে প্রতিক্রিয়া দেখালো না। আমি চাইনি এখনই তুমি সবটা জেনে যাও।
কখনো জানো এমনটাও চাইনি। তের উত্তরের অপেক্ষায় বসে আছে, এদিকে তে মৌনতা ধরে রেখেছে। সেটার জন্য জাঙ্কুকে বলতে লাগলো, আমাদের পরিবারের নিয়ম, বংশের বাইরে বিয়ে করা যাবে না। এটির একটি কালো অধ্যায় রয়েছে। যতটুকু শুনেছি জেনেছি, আমাদের বংশের একজন অন্য বংশ থেকে প্রতারিত হয়েছিল, আমাদের সমস্ত অর্থ সম্পদ নিয়ে নিয়েছিল। তখন থেকেই সিদ্ধান্তটি আসে, অন্য বংশের কাউকে বিয়ে করা যাবে না। জানি না কেন, তবে এটিকে এক প্রকার লালন করে চলেছে সবাই। অথচ সময় বদলেছে, তারা এখনো রক্তকে বিশ্বাস করে। তাদের মতে রক্ত কখনো প্রতারণা করে না, যতক্ষণ না অবধি অন্য বংশের রক্তের স্পর্শে আসে। এতগুলো কথা বলে থামলো জাঙ্কু। তে এখনো অন্যদিকে ফিরে আসছে। হাত কিছুটা আলগা হয়ে যাওয়ার পুনরায় শক্ত করে হাতটি আগলে নিল জাঙ্কু। তোমাকে ভালোবাসিতে বিষয়টি খুব দ্রুত ঘটেছে। আমি জানি তোমার প্রথম অনুভূতিকে ফিরিয়ে দিয়েছি আমি। তবে বিশ্বাস করো, আমি প্রতারক নই। যদি তাকে ফেলে তোমার কাছে আসতাম তবে প্রতারণা হতো না। তুমি কি খুশি হতে? তোমার পছন্দের মানুষটি ডাবল টাইমিং করলে তখন তো তোমাকেও ঠকানো হতো। কথাটি বোধহয় তার মস্তিষ্কে পৌঁছাতে পেরেছে, তাই এদিকে ফিরল, চোখের জলটুকু মুছে নিয়ে বলল, আমরা চাইলেই তো বিয়ে করতে পারবো না, তবে সম্পর্ক করে লাভ কি? এখানেই থেমে গেল জাঙ্কু। তে উঠতে চাইলে ওকে ধরে রাখলো। এদিকে মেয়েটার ভেতরে ঝড় উঠে গেছে। কিন্তু একটা কথা বলুন, আপুর বিয়েটা কেমন করে হলো? জাঙ্কুক চুপ করে রইল। তে পুনরায় প্রশ্ন করল, বলুন, বলছেন না কেন? এটির পেছনে সত্য খুব নিষ্ঠুরতে। হোক, তবু আমি জানতে চাই। এটা তো জানোই, সুবিন চাচু বেশ অনেক বছর আগেই মারা গিয়েছেন। হ্যাঁ, কিন্তু এইসবের সাথে আপুর বিয়ের সম্পর্কটা কি? আছে, এখান থেকেই সবটা শুরু। সুবিন চাচু বংশের বাইরে গিয়ে বিয়ে করেছিল, ফলস্বরূপ তাকে পরিবার ছাড়তে হয়। শুধু তাই নয়, বলা হয়েছিল তার পা যেন এলাকায় না পড়ে। দাদিজান অনেক অনুরোধ করার পরও তাদের বিষয়টি মানা হয়নি, চাচুকে তাড়িয়ে দেওয়া হয়। এর মাঝেই ঘটে যায় আরেক কাণ্ড। চাচুর মেয়ের বয়স তখন কয়েক মাস। চাচি মারা যান হুট করে। স্বাভাবিকভাবে 6 মাসের শিশুকে চাচুর পক্ষে মানুষ করা অসম্ভব প্রায়। তাছাড়া স্ত্রী হারিয়ে তিনি পাগল ছিলেন। দাদিজান গোপনে তাদের সাথে যোগাযোগ রেখেছিলেন। চাচুর মেয়েকে আমাদের বাড়িতে আনতে চাচ্ছিল না কেউ, তাই পরিবারের সকলকে জানিয়ে বাবার বন্ধুর বাড়িতে রাখা হয়। দাদিজান বুঝতে পেরেছিলেন মেয়েটির প্রতি বিশেষ কোনো মায়া নেই কারোর, তাই ওনার নামে থাকা সমস্ত প্রপার্টি এমনভাবে দলিল করে রেখেছেন যা কেউ ভাবতেও পারেনি। দলিলে বলা হয়, যদি সুগা ভাইয়ার সাথে ভবিষ্যতে মেয়েটির বিয়ে হয় তবে সমস্ত প্রপার্টি আমাদের নামে যাবে, নয়তো বা সরকারের হাতে চলে যাবে। আশা করছি মেয়েটিকে এতক্ষণে তা বুঝে গেছো। কথাগুলো শেষ করে তের দিকে তাকালো জাঙ্কু। তে পাথরের মতন হয়ে আছে। ওর গালে হাত ছোঁয়াতে চোখ থেকে এক বিন্দু নোনা জল নেমে এলো। আপু, আমার নিজের আপু না? এই নির্মম সত্যিটা জাঙ্কুক মুখ দিয়ে উচ্চারণ করতে পারলো না। তে কিছু সময় চুপ রইল, তারপরে চিৎকার করে উঠল। ওর বুকের ভেতর যন্ত্রণা হতে শুরু করেছে। যেই বোনের সাথে এতদিনের পথ চলা, সেই বোন নাকি ওর নিজের বোন না। কি নিষ্ঠুর সত্যি। তের দম বন্ধ হয়ে আসছে। এই বাড়িতে এক সেকেন্ডও থাকতে ইচ্ছে হচ্ছে না। জিমিন বসে আছে। গুজকাজ শেষ করে কাছে এলোতে জিমিনের মুখখানি হাতে তুলে বলল, সুগা ভাইয়া তোকে ভালোবাসে না, তাই না আপু? জিমিন মলিন হাসলো, বলল, দাদিজান আমার ভবিষ্যৎ সিকিউর করতে গিয়ে আমাকেই বলি করে গেলেন। জিমিনের দুঃখটা বুঝতে পারলো তে। ও অসহায় চোখে তাকালো। কিছু সময় পর বলল, কিন্তু আমার মনে হয় সুগা ভাইয়া সত্যি তোকে ভালোবাসে। বাসে না। কথাটি শেষ করে টলমল চোখটা মুছে নিল, তবে বেহায়ার চোখ আবারও ভেসে গেল। কান্নায় ভাসিয়ে দিল। তে বোনকে ঝাপটে ধরল। এই আপু, কাঁদছিস কেন তুই? সুগা আমায় ভালোবাসে না তে, ভালোবাসে না। তে কি বলবে বুঝতে পারছে না। জিমিনের কান্নায় দু চোখ ভেসে যাচ্ছে। শুধুমাত্র আমার জন্য দুটো মানুষের জীবনটা শেষ হলো। কেন এমনটা হলো বলতো, কেন এমনটা হলো? তে তখনও বুঝলো না জিমিন কি বলে চলেছে, তবে ও প্রশ্ন করলো না। কান্না থেমে যাওয়ার পর জিমিনই বলল, জানিস, সুগাকে জোর করে সবটা করানো হয়েছে। সানা আপুর সাথে সেই ছোট্টবেলা থেকে ওর প্রেম, আর আমি কিনা ওদের মাঝে। বাক্যটি শেষ না করেই কান্নায় ডুবে গেল। তের হাত পা শীতল হয়ে উঠেছে।
বিয়ের দিন সানা আপু আমায় সবটা জানিয়েছিল, অথচ আমি কিছু করতে পারিনি। সব শেষ হয়ে গেল, সব ভাষাহীন অব্যর্থ সব অনুভূতি নিয়ে বেরিয়ে পড়ল। ড্রয়িং রুমে বসে থাকা সানার মুখের পানে তাকিয়ে মনে হলো পৃথিবী বুঝি সব থেকে নির্মম যন্ত্রণাটা সানার জন্যই তুলে রেখেছিল। এই যে ওর চোখের সামনে সব ঘটে গেল, অথচ মুখে মিথ্যা হাসি ঝুলিয়ে প্রিয়তমকে ছাড়তে হলো। চাইলেই দূরে থাকা যায় না। জাঙ্কুক শত চেষ্টা করেও পেট থেকে মন সরাতে পারল না। এক ভোরবেলা উন্মাদের মতন উপস্থিত হলো। তখন বাগানে বসে এক মনে সূর্য ওঠা দেখছিল। গাড়ির হর্ন পেয়ে মাথায় ঘুমটা টেনে নিল। এই সময় গাড়ি তো আসার কথা নয়। অবচেতনে তার হৃদয় লাফিয়ে উঠল। তড়িঘড়ি করে বের হলো, দেখলো ফর্সা ত্বকের পুরুষটি দাঁড়িয়ে আছে। এই সময়ে এখানে কেন এসেছেন? অস্থির হয়েছিলাম, আমি তোমাকে বলতে পারছি না। কথাটি বলেই মাথা চেপে ধরলো। বুকের ভেতর নীল রঙা যন্ত্রণার রেখা উঠেছে। চলে যেতে নিলেই পথ আটকে দাঁড়ালো জাঙ্কুক। আকুতি করে বলল, আমি কথা দিচ্ছি, সম্পর্কের সকল দায়িত্ব আমার। আমি সবটা ঠিক করে দেব। আপনি পারবেন না জাঙ্কুক, মিথ্যে আশায় বাঁধবেন না আমায়। বাক্যটি শেষ করে যেতে পালালো, তারপর আর এলো না। এর সাথে আরো 1 মাস দেখা হলো না, কথা হলো না। জাঙ্কুক তখন ডুবতে লাগলো মদের নেশায়। মদের গ্লাসে ঠোঁট ছোঁয়াতে লাগলো। রাত করে বাড়ি ফিরে কখনো বা মদ খেয়ে মাতাল হয়ে রাস্তায় পড়ে থাকেন। বন্ধুরা এসে টেনে তুলে। এভাবেই জীবন চলতে থাকে। এর মধ্যে একদিন খবর আসে জিমিনের শরীরে আরেকটি প্রাণ আসতে চলেছে। দু পরিবারই ভীষণ খুশি। আমাকে এখনো ক্ষমাই করতে পারোনি, অথচ বাচ্চাটি নিয়ে নিলে না জানিয়ে। এর কারণ জানতে পারি? জিমিন হয়তো উত্তর দিত না, তবে মন মস্তিষ্কের দ্বন্দ্ব চলাই উত্তর করলো। একদম উঠে এসে সুগার বরাবর দাঁড়ালো। কতটা অভিনয় করেছো আর কতটা ভালোবেসেছো সেটা জানি না, তবে শুনে রাখো, পৃথিবী উল্টে গেলেও আমি তোমায় ছাড়বো না। বিয়ের আগে সুযোগ ছিল, তোমরাই ধরে বেঁধে নিয়ে এসেছো, ভয় দেখিয়েছো। এখন আর সেই সুযোগটি নেই। তোমায় ছাড়ছি না আমি, কোনোভাবেই না। কথাটি বলতে বলতে কেঁদে ফেললো। সুগা তখনও এক মনে তাকিয়ে আছে। অভিনয়ের বিপরীতে যে ভালোবাসাটা তৈরি হয়েছে সেটা অস্বীকার করা কি উপায় আছে? নেই। তাই তো জিমিনকে মেনে নিতে নিতে এখন খুব করে চেয়ে ফেলেছে। এই মেয়েটি হয়তো কখনোই জানবে না তাদের সম্পর্কের শুরুটা মিথ্যে হলেও শেষটা কখনোই মিথ্যে হবে না, কখনোই না। আজ ছানার বিয়ে, কিন্তু তার মুখে হাসেনি। এই দৃশ্যটা ভীষণ করুণী বলা যায়। সানা অনুভূতিহীন হয়ে বসে আছে। আপু, কবুল বল। বাক্যটি শুনতে পেয়ে জাঙ্কুকের দিকে চাইলো সানা। তার দুঃখটি মেলে দিতে চাইলো, তবে জাঙ্কুক যেন চুপ, কারণ সে নিরুপায়। 3 কবুল উচ্চারণ করলো সানা। বিয়ে সম্পূর্ণ হলো। চারপাশ থেকে ভেসে এলো আলহামদুলিল্লাহ জনরব। এদিকে খানিক দূরে দাঁড়িয়ে থাকা পুরুষটির মুখে নীরব হাসি। কোথাও একটা ব্যথা হচ্ছে, তবে যা ধরার সাধ্য নেই তাতে মায়াও রাখতে নেই। জায়গাটি থেকে সরে গেল সুগা। জিমি নিজ ঘরে বসে আছে। দরজা খোলার শব্দে ফিরে তাকালো। এসেছো? বিয়ে হয়ে গেছে? কথাটি বলে জিমিনের সম্মুখে বসলো সুগা। কিছু সময় তাকিয়ে রইল। জিমিনও তাই। তারপর আচমকাই ঝাপটে ধরলো মেয়েটিকে। জিমিন কিছুটা ভরকালো বটে, তবে সামলে নিয়ে ভরসার হাতটি পিঠে ঠেকালো। আমি অতীত ভুলতে চাই, সবটা ভুলতে চাই। প্লিজ পাশে থেকো, প্লিজ জান। জিমিনের 2 চোখ ভেঙে কান্না এলো। ও মুখে কিছু না বললেও সুগা বুঝে নিল পুরো সম্মতি জানিয়েছে তার প্রিয়তমা স্ত্রী। বোনের বিদায় দিয়ে ছাদে এলো জাঙ্কুক। নীল রঙের শাড়ি পরিহিত থেকে পেছন থেকে চাপটে ধরলো। পুরুষশালী স্পর্শে কম্পন হলো তার সমস্ত দেহ। মৃদু সুরে বলল, এইভাবে ছবিন না প্লিজ, অস্বস্তি হয়। জাঙ্কুক হাসলো, তারপর কানের কাছে এগিয়ে বলল, তাহলে কিভাবে ছুবো? দেখ। আচ্ছা শোনো, চোখ বন্ধ করো। কেন? করো না, এত কথা কেন? চোখ বন্ধ করলো। জাঙ্কুক আলগোছে তের মাথায় ঘুমটা টেনে দিল। এতে এক সেলটি হাসি উদয় হলো তের অধরে। জাঙ্কুক পকেট থেকে একটা রিং বের করে হাঁটু গেড়ে বসলো। তের চোখ বন্ধ করেও যেন সবকিছু বুঝতে পারছে। ওর লজ্জা লাগছে বেশ। এবার চোখ খুলো। চোখ মেলে জাঙ্কুকের মুখখানি দেখতে পেল।
ভেতর থেকে অস্পষ্ট সব সম্মোহন আসে, কাছে আসার ইচ্ছে জাগে। তবে নিজেদের লাগাম টেনে নিয়ে প্রণয়ের দৃষ্টিতে তাকিয়ে থাকে দুজনেই। জাঙ্কুক বেশ কিছু সময় পর মহামূল্যবান সেই বাক্যটি উচ্চারণ করে, ভালোবাসিতে অনেক বেশি। ওই চাঁদ যতদিন থাকবে ততদিন ভালোবাসবো তোমায়। নিজের সবটুকু দিয়ে আপন করে নেব তোমায় আমার শেষ প্রণয়ের অবধি। বলি কপালে অধর ঠেকালো, তীর সমস্ত দেহ কেঁপে উঠল। বুকের ভেতর শত প্রজাপতি উঠতে লাগলো। পুরুষটির ভালোবাসা বরাবরই ওকে স্বর্গীয় বার্তা এনে দেয়। তের বাবা মা আগের দিনই চলে গিয়েছিলেন। হুট করে আবার সকালে জীবন বাড়িতে আসার কারণটা একটা রহস্যই বটে। তে হাত মুখ ধুয়ে এসে বাবা মায়ের পাশে বসলো। তাদের চেহারায় মলিনতা ভেসে বেড়াচ্ছে। জাঙ্কুক অফিসে গিয়েছে। একে একে বাড়ির সকলে উপস্থিত হলো। পরিবেশ কেমন গুমোট হয়ে আছে। কথাটি শুরু করলেন বাড়ির সব থেকে বড় সদস্য। বিষয়টি আমি কল্পনাও করতে পারি না। নামসুন, তোমার কাছে আমরা সর্বদা ঋণী। আমাদের বাড়ির মেয়েকে যেভাবে আদর ভালোবাসায় বড় করেছো এটি প্রশংসনীয়। তবে একই সাথে বলতে হচ্ছে সমস্ত কিছুর মাত্রা টানা প্রয়োজন। চারপাশ এবার আরো ভারী ঠেকেছে। ক্রমশই উত্তেজনা অনুভব করছি। তোমার কন্যা আমাদের কন্যা স্বরূপ, তবে পুত্রবধূ করার মতন ভাবনা কল্পনাতেও আনা পাপ। আমরা একটা নির্দিষ্ট নিয়ম মেনে চলি, বংশের আলাদা মান রয়েছে। আশা করছি বিষয়গুলো বুঝতে পেরেছো। নামসুন উত্তর করলেন না। তে বিস্মিত হয়ে চেয়ে আছে। জিমিনের শরীর খারাপ লাগছে, সে অসহায়। তে, তোমার জামা কাপড় গোছানো আছে? বাবার কণ্ঠ পেয়ে ধ্যান ভাঙল তের। ও অলস চোখে চাইল। গুছানো না থাকলে গুছিয়ে নাও। বাবা, এসব তোমার ভালো লাগছে নিজের বাবাকে অপমানিত হতে দেখে? এবার তের চোখ থেকে জল নেমে এলো। জিমিন নামজনের দিকে এগোতে চাইলেই হাত দিয়ে বাধা দিলেন তিনি। তোমাকে হয়তো এতগুলো বছর নিজের মেয়ের মতন লালন করেছি, তবে এটা সত্যি তুমি আমাদের কেউ নাও। তোমার প্রতি কোনো অধিকার আমাদের নেই, কিংবা খাটাতে পারি না। এতটা দুঃখ এই জীবনে পাইনি জিমিন, যতটা না আজ পেল। এর দু চোখ থেকে অজস্র জলকণা নেমে যাচ্ছে। বুকের ভিতর বিকট শব্দে আর্তনাদ হচ্ছে। স্বামীর নির্দেশনা পেয়ে জিন মেয়েকে নিয়ে কাপড় গোছাতে গেলেন। চারপাশ তখন নিশ্চুপ। যেই হোক বন্ধুর দিকে এগিয়ে আসতে পেছিয়ে গেলেন নামজুন। আমাদের বন্ধুত্বের ইতি ঘটে গেছে। যেই হোক, খালাম্মা আমায় যে আমানত দিয়েছিলেন তা আমি সাধ্য মতন যত্ন করে রেখেছিলাম। এখন আর কোনো শর্ত নেই। নামসুন, এভাবে কেন বলছিস? মাফ চাচ্ছি, আমি চাই না ভবিষ্যতে কোনো ঝামেলা হোক। আমার মেয়ে কখনো এই বাড়িতে আসবে না, কখনোই না। বলি স্ত্রী আর মেয়েকে নিয়ে চলে এলেন। যেই হোক সেই দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ছাড়লেন। সন্ধ্যার দিকে নামজুন বাড়ি এলেন। ও বাড়ি থেকে আসার পর সারাদিন পানিটুকু মুখে তুলে নিতে নামজুন স্ত্রীকে ডেকে নিয়ে বললেন, আগামীকাল সকালবেলা ছেলে পক্ষ ওকে দেখতে আসবে। ছেলে ভালো চাকরি করছে, দেখতে শুনতেও ভালো। পরিবারেরও কোনো ঝামেলা নেই, সাজগোজের প্রয়োজন নেই। ছেলে পক্ষ আগে থেকেই দেখেছে ওকে। কথাটি বলতে জিন করুণ চোখে তাকালেন। এমনটা তিনি আশা করেননি। এদিকে তিনি নির্বিকার, সবটা শেষ হয়ে যাচ্ছে, অথচ তার মাঝে কোনো প্রতিক্রিয়া নেই। কাজের চাপ একটু বেশি ছিল। জাঙ্কুকের ফিরতে বেশ রাত হলো। ও দেখলো পরিবেশ শান্ত, অথচ রাত 12টা অবধি ড্রয়িং রুমে সকলে বসেই আড্ডা দিয়ে থাকেন। পরিবেশটা এমন যে সংকটটি না চাইতেও অনুভব হলো। ও আর কিছু না ভেবে তের ঘরে এলো। সেখানে তেকে পেল না। আশেপাশে খুঁজে জিমিনের ঘরের কাছে এলো। নক করার কিছু সময় পর বের হলো জিমিন, শুষ্ক তার মুখশ্রী। ঘুমিয়েছিলে? না ভাইয়া। আচ্ছা, তে কোথায়? জিমিনের কান্নায় ভেতরটা শেষ হতে শুরু করলো, কিন্তু জবাব দিল না। জাঙ্কুক আরো বিস্মিত হয়ে গেল। উত্তর দিচ্ছ না কেন? বাসায় চলে গেছে। আজ তো যাওয়ার কথা ছিল না। তাহলে? মা বাবা এসেছিলেন। তারপর জিমিন একে একে সব কথা বলতে শুরু করে দিল। জাঙ্কুক অস্থির হয়ে পড়ল। জিমিনকে ঘুমাতে বলে নিজের কক্ষে এলো, কিন্তু শান্তি পেল না। দেখে কল করলো, তবে কল রিসিভ হলো না। তুমি খুব বাজে মেয়ে, জানো কতটা ভয় লাগছিল। কল রিসিভ কেন করছিলে না? জিমিনের থেকে গতকালকের বিষয়টা জানতে পেরেছি। ছেলে পক্ষ থেকে দেখতে এসেছিল। কি বললো?
ছেলেটা বলল, আমার মতো একজনকে জীবন সঙ্গী রূপে না পাওয়াটা তার জন্য দুর্ভাগ্যের। এর কণ্ঠে মন খারাপের সুর। জাঙ্কুক এবার দাঁত কিরমির করে উঠল। আর সে জানতে চাইল, আপনি কি তার থেকেও বেশি সুদর্শন? তুমি কি বললে? আমি কিছু বলিনি। কেন? কারণ কে বেশি সুদর্শন আমি বুঝে উঠতে পারছিলাম না। কথাটি বলতে ওপাশ থেকে রাগী কণ্ঠটা ভেসে এলো। জানি মেরে ফেলবো, ওই ছেলের জন্য মনের ভিতর মায়া জন্মেছে, তাই না? হেসে উঠল। জাঙ্কুকের হিংস্রতা ভালো লাগছে তার। আসলে সে খুব সুন্দর। ও আচ্ছা, তাহলে বিয়ে করে নাও। হ্যাঁ, বিয়ে করে নেই। আর আপনি বিয়ের প্রথম রাতেই আমার স্বামীকে খুন করে আমায় বিধবা করেন, তাই না? মজা করলেও জাঙ্কুক কিন্তু মজা করছে না। ও একটা ক্লান্তির নিঃশ্বাস ফেলল। এবার চুপ করে গেল। ওর কান্না পেল হঠাৎই। কান্না করছো কেন? জানি না, শুধু মনে হচ্ছে আপনাকে হারালে আমি নিজেকে হারিয়ে ফেলবো। মৃদু হাসলো জাঙ্কুক। এর আবেগ ভালোবাসা সবটা বুঝতে পারলো। টেনশন করিও না, আমি সব ঠিক করে দেব। পারিবারিক প্রথা, এটা সহজেই ভাঙে না, ভাঙা যায় না। জাঙ্কুক একবার দুবার তিনবার করে করে বহুবার বোঝানোর চেষ্টা করলো, অথচ এরা নড়লো না এক পাও, বরং ছুঁড়ে ফেলে দিল অবহেলা। পরিবারের মানুষগুলোকে ফেলে আসতে চায় না কেউই, জাঙ্কুকও চায়নি। ও চেয়েছিল সবাইকে নিয়ে এক রূপকথা তৈরি করতে, কিন্তু হলো কোথায়? শেষমেশ প্রিয়তমার হাতটি ধরে বের হয়ে যেতে হলো। নিজের সবটুকু ভালোবাসা উজাড় করে দিতেই জাঙ্কুক হাতটি আগলে নিয়েছে। ঠিক পারে এসেছে বলা যায় না। বাবা মাকে জানিয়ে এসেছে। মেয়েকে যেমন অনুমতি দেয়নি, তেমন বাধাও দেয়নি। টেকুক বসে আছে বাসের অপেক্ষায়। গন্তব্যস্থল নতুন, কষ্ট হবে মানতে, তবে অসম্ভব তো নয়। এই যে ঠান্ডা অনুভব হচ্ছে, বোধহয় শীতের আগমনী মাত্রা। জাঙ্কুক নিজের গায়ের ব্লেজার খুলে দিতেই নাকচ করলো। তাই জাঙ্কুক একগাল হেসে থেকে ব্লেজারের ভেতরে নিয়ে এলো। দুজনের ত্বকের উত্তপ্ত নিঃশ্বাস ছড়িয়ে যাচ্ছে একে অপরের মাঝে। এতটা ভালো লাগা ভালোবাসা আগে অনুভব হয়নি তীর। জাঙ্কুক তার শুষ্ক ঠোঁটটি তীর কপালে ঠেকিয়ে দিয়ে বলল, প্রিয়, তোমার কথা দিচ্ছি, নিজের সবটুকু দিয়ে তোমায় রূপ কথা দেখাবো। এই যে জাঙ্কুক কথা দিল, সে কিন্তু কথাটি রাখলো বটে। কিছু মাসের ব্যবধানে ওদের গল্পটি ভিন্ন হয়ে গেল। জাঙ্কুক এখন ছোট্ট একটা কোম্পানি খুলে বসেছে। তার যোগ্যতা দিয়ে চলছে কোম্পানিটি। তাদের ছোট্ট সুন্দর একটি সংসার হয়েছে। পুরো ঘটনা স্মরণ করে হেসে ফেলল। তখনই প্রেসার কুকারের সিটি বেজে উঠল। ধ্যান ভাঙল তীর। চুলায় স্যুপ বসিয়ে দিয়ে অন্য খাবারগুলো তৈরি করতে লাগলো। শীত প্রায় শেষ হতে চলেছে। চারপাশে কেমন ফুলেরা জেগে উঠেছে। সেই ফুলের গন্ধে মৌ মৌ করছে চারপাশ। খানিক বাদে ডোরবেল বেজে উঠল। হন্তদন্ত হয়ে দরজা খুলল তীর। দুহাত ভরাট করে জিনিসপত্র এনেছে জাঙ্কুক। সেগুলো নিতে সাহায্য করল তীর। জাঙ্কুক হাত মুখ ধুয়ে এসে ডাইনিং এ বসলো। দুজন একসাথে খাবার খেলো। খাওয়া শেষে সবকিছু একসাথে গুছিয়ে রাখলো। মাঝে মধ্যে চললো খুনসুটি। মাঝরাতে জাঙ্কুকের যখন ঘুম ভাঙলো, দেখতে পেল তার ব্যক্তিগত মানুষটি দু হাতে আগলে রেখেছে তাকে। তখনই তার ঠোঁট জুড়ে প্রশান্তির হাসি জাগে। মনে হয় এই তো তাদের সুন্দর একটি জীবন, ঠিক রূপকথার মতন। জীবনে ভালো থাকার জন্য খুব বেশি কিছুর কি প্রয়োজন আছে? না, তারা দিব্যি ভালো আছে, ঠিক রূপকথার মতন।